কোরিয়া যুদ্ধ বিংশ শতাব্দীর অন্যতম বড় একটা সংঘাত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল একে প্রায়শই ডাকা হয় ভুলে যাওয়া যুদ্ধ বা দ্য ফরগটেন ওয়ার নামে। তো চলুন আজ এই যুদ্ধের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক কেন এমন নাম আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। কিন্তু প্রশ্নটা হল, ইতিহাসের এত ভয়াবহ আর রক্তক্ষয়ী একটা যুদ্ধকে কেন এই নামে ডাকা হয়? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব কেন এই যুদ্ধকে এমন অদ্ভুত নামে ডাকা হয় আর এর পেছনের প্রেক্ষাপটটাই বাকি ছিল। দেখুন, যুদ্ধটা চলেছিল মাত্র ৩ বছর, ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত। কিন্তু এর প্রভাব ছিল মারাত্মক আর এতটাই সুদূরপ্রসারী যে প্রায় ৭০ বছরেরও বেশি সময় পরেও কোরীয় উপদ্বীপ এমনকি বিশ্ব রাজনীতিতেও এর রেশ রয়ে গেছে। তবে যুদ্ধের মূলে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, বুঝতে হবে কিভাবে একটা আস্ত দেশ দুটো আলাদা ভাগে ভাগ হয়ে গেল। এর শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষে। জাপানের লম্বা ঔপনিবেশিক শাসনে যখন অবসান হল, তখন বিজয়ী মিত্রশক্তি মানে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়াকে ৩৮তম সমান্তরাল রেখা বরাবর সাময়িকভাবে ভাগ করে নেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এই বিভাজন কিন্তু কখনোই স্থায়ী হওয়ার কথা ছিল না। কিন্তু তখনকার কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের যে রাজনৈতিক আবহাওয়া, সেটা এই সাময়িক সীমানাকে একটা পার্মানেন্ট আর দুর্লঙ্ঘনীয় বিভেদে পরিণত করে দিল। আর এই বিভাজনের ফলে হল কি, ওই ৩৮তম প্যারালালের দুই পাশে দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শের জন্ম হল। উত্তরে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে সমাজতান্ত্রিক শাসন, আর দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পুঁজিবাদী ব্যবস্থা। এই আদর্শের লড়াইটাই ছিল আসল সংঘাতের মূল ভিত্তি। আচ্ছা, এবার চলুন দেখি ঠিক কোন কোন কারণগুলো এই ভয়াবহ যুদ্ধটাকে উস্কে দিয়েছিল। আসলে এর পেছনে কোনো একটা মাত্র কারণ ছিল না। একদিকে ছিল দুই কোরিয়ার দুই নেতা কিম ইল সুং এবং সিং ম্যানরি, যারা পুরো উপদ্বীপকে নিজেদের মতাদর্শে এক করতে চেয়েছিলেন। অন্যদিকে কিম ইল সুং সোভিয়েত নেতা স্ট্যালিনের সমর্থন পেয়েছিলেন, আর তার সাথে যুক্ত হয়েছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার ঠেকানোর জন্য আমেরিকার সেই বিখ্যাত কন্টেইনমেন্ট নীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর পেছনে মূল যুক্তি ছিল এই ডমিনো থিওরি, মানে তাদের ভয় ছিল যদি দক্ষিণ কোরিয়া কমিউনিস্টদের দখলে চলে যায়, তাহলে ঠিক ডমিনোর মতো এশিয়ার অন্যান্য দেশগুলো একে একে কমিউনিজমের দিকে ঝুঁকে পড়বে। তো এবার আমরা সরাসরি যুদ্ধের ময়দানে প্রবেশ করব আর দেখব কিভাবে এই লড়াইটা বারবার তার মোড় বদলাচ্ছিল। দিনটা ছিল ১৯৫০ সালের ২৫শে জুন। উত্তর কোরিয়ার সেনাবাহিনী একেবারে অতর্কিতে আক্রমণ শুরু করে। তাদের প্রস্তুতি আর সোভিয়েত ইউনিয়নের দেওয়া অস্ত্রের সামনে দক্ষিণ কোরিয়ার বাহিনী দাঁড়াতেই পারেনি। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র ৩ দিনের মধ্যেই রাজধানী সিউলের পতন হয়। এই যুদ্ধের গতিপথ ছিল একদম জোয়ার ভাটার মতো নাটকীয়। প্রথমে উত্তর কোরিয়ার বাহিনী প্রায় পুরো উপদ্বীপ দখল করে ফেলেছিল, কিন্তু এরপর জেনারেল ম্যাকার্থারের বিখ্যাত ইনচন অবতারণের মাধ্যমে জাতিসংঘ বাহিনী যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। কিন্তু এরপরই চীন যুদ্ধে যোগ দিলে পরিস্থিতি আবারও পাল্টে যায়, আর শেষ পর্যন্ত যুদ্ধটা ৩৮তম প্যারালালের কাছে এসে একটা ভয়াবহ অচলাবস্থায় আটকে যায়। ৩ বছর ধরে এত রক্তক্ষয়ী লড়াইয়ের পর যা অর্জিত হয়েছিল, সেটা কোনো শান্তি ছিল না, ছিল কেবলই একটা যুদ্ধবিরতি। এই যুদ্ধের মানবিক মূল্য ছিল কল্পনার বাইরে। প্রায় ৫০ লক্ষ মানুষ প্রাণ হারান, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন সাধারণ নিরীহ নাগরিক। এই সংখ্যাটা যুদ্ধের আসল ভয়াবহতাকে তুলে ধরে। সংখ্যার থেকেও মর্মান্তিক ছিল মানবিক ট্র্যাজেডি। যুদ্ধের কারণে হাজার হাজার পরিবার চিরদিনের জন্য দুই ভাগে ভাগ হয়ে যায়। কত ভাই বোন, বাবা মা আর সন্তানরা যে আর কখনো একে অপরের মুখ দেখতে পারেননি, তার কোনো হিসাব নেই। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে। ১৯৫৩ সালের ২৭শে জুলাই যে চুক্তিটা সই হয়েছিল, সেটা কোনো শান্তি চুক্তি ছিল না। এটা ছিল শুধুমাত্র একটা যুদ্ধবিরতি চুক্তি। এর মানে হল টেকনিক্যালি যুদ্ধটা কেবল থেমে গেছে, কিন্তু শেষ হয়নি। এই চুক্তির ফলেই তৈরি হয় আজকের ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড। নামটা শুনলে মনে হতে পারে এখানে কোনো মিলিটারি নেই, কিন্তু বাস্তবতা হল এটা এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং সামরিক উত্তেজনাপূর্ণ সীমান্তগুলোর একটা। চলুন এবার দেখি সেই অসমাপ্ত যুদ্ধের উত্তরাধিকার আজকের কোরীয় উপদ্বীপে কিভাবে টিকে আছে। যুদ্ধবিরতির পর থেকে দুটি কোরিয়া দুটি একদম ভিন্ন পথে এগিয়েছে। একদিকে উত্তর কোরিয়া, যা একটি একনায়কতান্ত্রিক এবং বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন একটি রাষ্ট্র, আর অন্যদিকে দক্ষিণ কোরিয়া,
যা আজ বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তি। তাহলে কেন এই ভুলে যাওয়া যুদ্ধটি আজও এত গুরুত্বপূর্ণ? কারণ টেকনিক্যালি দুই কোরিয়া এখনও যুদ্ধরত। তাদের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি, সীমান্তটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি, আর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা তো প্রতিনিয়ত বাড়ছেই। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যখন কোনো সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয় না, তখন একটা যুদ্ধবিরতি কি কখনো সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে পারে? কোরীয় উপদ্বীপের বাস্তবতা আমাদের এই প্রশ্নটা নিয়ে বারবার ভাবতে বাধ্য করে।